নিজেকে সংযত করতে না পারায় গ্লানি নতুন করে নাড়া দিয়ে উঠেছে। প্রিয়মকে নিয়ে চিন্তা মাথা থেকে নামাতে পারছে না। বিষাক্ত এক যন্ত্রণায় মোনার নিঃশেষ হয়ে যাচ্ছে। মোনার শরীর মন ভীষণভাবে নিঃশেষ হয়ে গিয়েছে। একদিকে বিচিত্র রকমের চিন্তা মোনার মস্তিষ্ক প্রবাহ করে রেখেছে, অন্যদিকে চরম একাকিত্বে মোনা কাহিল হয়ে পড়েছে অবকাশ দরকারের কাছে। নিজের মনকে শক্ত করার চেষ্টা করছে মোনা। ছোটবেলা থেকে কষ্ট যার সহচর, সে কেন হবে ভালোবাসার কাঙ্গাল? সম্পর্কে জড়ানোর পরে মোনার সব বিষণ্ণতা দুশ্চিন্তা থেকে বেরিয়ে এসেছিল, আর এখন সব যেন আগের তুলনায় প্রখর হয়েছে। নিশানের পায়ে ব্যথা কমে এসেছে, হাঁটলে একটু ব্যথা হয়। মোনা ঠিক করেছে আজ ভার্সিটিতে যাবে। লম্বা এক শাওয়ার নেয়, ড্রেসিং টেবিলের সামনে বসে নিজের প্রতিবিম্বের দিকে চিত্ত ক্ষোভ নিয়ে তাকিয়ে থাকে। তোয়ালে দিয়ে উদাস মনে চুলগুলো মুছে। ওর ভিতরে নিশান স্কুলে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠেছে। মোনা চোখ লাল করে তাকিয়ে ধমকে ওঠে। বলেছি না, পায়ের ব্যথা ভালো হলে যাবে, হাঁটাহাঁটি করলে ইনফেকশন হবে। আর একটা কথা বলবে না। মোনার কর্কশ গলার ধমক শুনে নিশান মাথা নিচু করে গুটিসুটি পায়ে রং করা কাগজ নিয়ে বারান্দায় চলে যায়। মোনা ভার্সিটির উদ্দেশ্যে বের হয়। সকাল থেকে ফোঁটায় ফোঁটায় বৃষ্টি পড়ছে। বৃষ্টি যেন নিস্তেজ শরীরে আকাশ থেকে ক্লান্তভাবে পড়ছে। বৃষ্টির বেগ বাড়ছে না, আবার কমছেও না একেবারে। মোনা বাস স্ট্যান্ডে ছাতা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। কোনো কঠিন রোগ থেকে সদ্য সেরে ওঠা রোগীর ন্যায় ক্লান্ত চেহারা। মোনার নিষ্প্রাভ চোখ দুটি অন্য হয়ে এদিকে ওদিকে তাকাচ্ছে। প্রিয়মের উপরে প্রচণ্ড অনীহা, অথচ অদ্ভুত এক কারণে আবার প্রিয়মকেই খুঁজছে। শো শো করে বাস এসে থামে। মোনা বাসে ওঠে। মনের কোনো এক কোণে অদ্ভুত এক শূন্যতা, রিক্ততা। বাস চলতে শুরু করে। মোনা জানালা দিয়ে বাইরের দিকে তাকিয়ে আছে। হঠাৎ মোনার দৃষ্টি থমকে যায়, বুকের পাঁজর কাঁপিয়ে ধপ করে ওঠে। আর একটু হলেই যেন হার্ট বিকল হয়ে যেত। প্রিয়ম একটা রেস্তোরাঁ থেকে বেরোচ্ছে। মোনা শুধু এক পলক দেখেছে। মোনার তীব্র থেকে তীব্রতর যন্ত্রণা হচ্ছে। মোনা চোখ বুজে থাকে। প্রিয়মের সাথে প্রেমের আগের দিনগুলোর কথা ভাবছে মোনা। প্রিয়ম বেহায়ের মতো মোনার অপমান সহ্য করে যেত, আর এখন মোনা তাচ্ছিল্যপূর্ণ মনে হাসে। নিদারুণ এক বিষাদ সে হাসিতে। বাস এসে ভার্সিটির সামনে থামে। মোনা বাস থেকে নামে। একটু দূরেই ওয়াটসের শ্রুতি দাঁড়িয়ে আইসক্রিম খাচ্ছে। ওয়াটসের সাথে শ্রুতির এত সূক্ষ্মতা। সমীর কি এ নিয়ে কিছু বলে না? মোনা ওদের দিকে এগিয়ে যায়। মোনাকে দেখে ভূত দেখার মতো চমকে ওঠে। শ্রুতি প্রথমে আমোদে হয়ে উঠলেও খানিক বাদে অনুযোগের সুরে বলে, মোনা, তুমি এমন কেন বলো তো? কোথায় ছিলে এই কদিন? ফোনটা পর্যন্ত ধরনি। একটু থেমে ওয়াটসের দিকে তাকিয়ে আবার বললে, আমি তো ঠিক করেছিলাম ওয়ার্স সামির আর আমি মিলে তোমায় খুঁজতে বের হব। মোনা অতীব কষ্ট করে একটু হাসল। একটা ক্ষিপ্ন শ্বাস ফেলে বলল, অসুস্থ ছিলাম একটু। তোমরা কেমন আছো? ওয়াটস বলে, আমিও তাই ভাবছিলাম, তুমি হয়তো অসুস্থ। আমরা খুব দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। তুমি একটু নোটিশ করবে তো আমাদের। কিছুক্ষণ ওদের সাথে কথা বলে কেটে যায়। মোনা উদাস চিত্তে দু একটা কথা বলছে, আবার হঠাৎ হঠাৎ নানান ভাবনায় বিবশ হয়ে যাচ্ছে। ক্লাস শুরু হয়। মোনার তিক্ত লাগছে সব কিছু। ক্লাস শেষ হওয়ার পরে মোনা চিন্তানিত্য গলায় শ্রুতিকে জিজ্ঞেস করে, আচ্ছা, ওয়ার্ডসের তোমার ফ্রেন্ডশিপ নিয়ে সমীর কিছু বলে না? মোনার কথা শুনে শ্রুতির কপাল কুঞ্চিত হয়, যেন মোনা কোনো অবান্তর প্রশ্ন করেছে। শ্রুতি হেসে বলে, কি অদ্ভুত প্রশ্ন! সমীর কি বলবে? সমীর আমার সকল কাজকে সম্মান করে, আমাদের ফ্রেন্ডশিপকেও। আর রিলেশনশিপ আর বিশ্বাস হলো মৌলিক বিষয়, যেটা আমাদের মাঝে সম্পূর্ণ আছে। তুমি হঠাৎ এ প্রশ্ন কেন করলে? মোনা অন্যদিকে তাকিয়ে খুব স্বতঃস্ফূর্ণে একটা দীর্ঘশ্বাস ফেলে কেবল আস্তে করে বলল, এমনি জানতে ইচ্ছে হলো। ভার্সিটি শেষে মোনা কিছুটা পথ শ্রুতির সাথে যায়। শ্রুতির বাসা ভার্সিটির কাছে। এরপরে মোনা একা একা হাঁটছে। গুটি গুটি ফোঁটায় বৃষ্টি অবিরাম পড়ে চলেছে। মোনা আকাশের দিকে তাকায়। মেঘাচ্ছন্ন আকাশ। মোনার মনের মতো বিষণ্ণতায় ছেয়ে আছে অম্বর। হঠাৎ পেছন থেকে কেউ এসে মোনার হাত ধরে হ্যাঁচকা টান দেয়। মোনা প্রচণ্ডভাবে চমকে উঠে প্রাসিত চোখে তাকায়। প্রিয়ম দাঁড়িয়ে আছে।
প্রিয়মের চুলগুলো বৃষ্টিতে ভিজে চোখ অবধি লেপ্টে আছে। চুল থেকে চুয়ে চুয়ে পানি পড়ছে নাক মুখে। চোখগুলো ঘোলাটে দেখাচ্ছে, উদ্ভ্রান্তের মতো চাহনি। ওনা কয়েক মুহূর্ত তাকিয়ে রইল প্রিয়মের দিকে। খুব শীতল গলায় বলল, আপনি? হ্যাঁ আমি। 2 দিনে একবারও আমার খোঁজ নেওয়া যায়নি মোনা? মোনা হাত ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে করতেই বলল, বলেছি না আমার সামনে আসবেন না কখনো, অসহ্য লাগে আমার। মোনা ঠান্ডা গলায় বলছে কথাগুলো, কিন্তু ভেতরে প্রচণ্ড আক্রোশ। মোনা একটু থেমে আবার বলল, পৃথিবীতে না আমি আপনার জন্য সৃষ্টি হয়েছি, না আপনি আমার জন্য। আমরা দুইজন দুই মেরুর মানুষ, আমাদের পথ ভিন্ন ভিন্ন, এটা আমাদের মেনে নিতে হবে। অনুরোধ আপনার কাছে, কখনো আমার সামনে আসবেন না। মোনা হাত ছাড়িয়ে নিয়ে অন্যদিকে ফিরে তাকিয়ে আছে। বৃষ্টি ক্রমশ বাড়ছে। প্রিয়ম কাতর গলায় বলল, আসলে কি হয়েছে জানো মোনা? তুমি আমায় নির্দ্বিধান্বিত, তাই যে কোনো বিষয়ে সর্বপ্রথম আমায় ছেড়ে যাওয়ার কথা মনে আসে তোমার। তোমার মনে হয় তুমি ভুল করেছো আমার সাথে সম্পর্কে জড়িয়ে। তুমি আমায় নিয়ে সন্দিহান। হ্যাঁ, আমি ওই দিন অন্যায় কিছু কথা বলেছি, উচিত হয়নি আমার ওসব বলা। আমার রাগ হয়েছিল, আর রেগে গেলে আমি জ্ঞান শূন্য হয়ে যাই। ভুল করেছি বলে চলে যাওয়ার সিদ্ধান্ত নেবে, সূত্রে নেওয়ার সুযোগটুকু দেবে না। আসলে আমায় ছেড়ে চলে যাওয়ার চিন্তা তোমার অস্থি মজ্জায় গেঁথে গেছে। তুমি সব সময় ভাবো। মোনা চাপা গলায় চিৎকার করে উঠল, চোখ মুখ ইস্পাতের মতো কঠিন। প্রিয়মের কথাটা অসমাপ্তই থেকে গেল। মোনা শক্ত গলায় বলল, আমার যেতে হবে, আমি সব ভেবেই সিদ্ধান্ত নিয়েছি। আপনার কথায় আমার সিদ্ধান্ত বদলাবে না। প্রিয়মের চোখে মুখে অসহায় ভাব ফুটে উঠল। অস্থির গলায় বলল, মোনা, আমি জ্যাক কিংবা তোমাদের বন্ধুত্বের বিষয়ে কিছু বলবো না। একবার সুযোগ দাও। আমি কত প্রেম করেছি, ওরা আমার চোখের সামনে অন্য মানুষকে চুমু খেলেও আমি ঈর্ষান্বিত হইনি। অন্য পুরুষের সাথে রাত কাটালেও আমি ডেকে জিজ্ঞেস করিনি। তোমার বেলায় অন্য আমি হয়ে যাচ্ছি মোনা। এর ভেতরে ঝুম বৃষ্টি শুরু হয়ে গেল। প্রিয়ম দাঁড়িয়ে দাঁড়িয়ে কাক ভেজা হচ্ছে। প্রচণ্ড বেগে উত্তর বৃষ্টির সাথে দমকা বাতাস। মোনার হাতের ছাতাটা এত বাতাসে নড়বড়ে হয়ে যাচ্ছে। মোনাও প্রায় অর্ধেক ভিজে গেছে। প্রিয়ম মোনার উত্তর অপেক্ষার অধীর হয়ে আছে। মোনাকে নিরুত্তর দেখে প্রিয়ম আবার অধৈর্য হয়ে বলল, একবার তো সুযোগ দেবে মোনা। আমি জ্যাককে সরি বলবো প্রয়োজন বোধে। মোনা, আমি থাকতে পারছি না তোমায় ছাড়া, আমার প্রচণ্ড যন্ত্রণা হচ্ছে। মোনা প্রিয়মের দিকে তাকিয়ে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে বলল, নিশান, ঝড় বৃষ্টি ভয় পায়, বাসায় যেতে হবে আমার। মোনা হাঁটতে উদ্যত হলে প্রিয়ম পথ রুখে দাঁড়ায়। বৃষ্টির বেগ ক্রমে ক্রমে বেড়ে চলেছে। সেই সাথে বেড়ে চলেছে মোনাকে হারানোর শঙ্কা, প্রিয়মের অসহায়ত্ব। প্রিয়ম নির্বাক দৃষ্টিতে তাকায়। উপায়হীন হয়ে নিস্তেজ গলায় বলল, একটাবার সুযোগ দেবে না তুমি? ভবিষ্যতে তুমি আমায় ছেড়ে যাওয়ার মতো কারণ পাও, তাহলে ছেড়ে যেও। আমি তোমার কল্পনার মানুষটা হব, তোমায় সাপোর্ট দেব, সম্মান করব, তোমার ইচ্ছা অনিচ্ছার গুরুত্ব দেব, তোমায় স্বাধীনতা দেব। প্রিয়মের কথায় মোনার অন্তরতম প্রদেশে ঝড় বৃষ্টির মতো তাণ্ডব শুরু হয়। গত 2 দিনের যন্ত্রণা কিংবা সিদ্ধান্তের কথা ভেবে মোনা বিমুখ হয়ে পড়ে। অনিচ্ছাকৃতভাবেও মোনার নেওয়া শক্ত সিদ্ধান্তগুলো অচিরেই যেন ধুয়ে মুছে গেল। মোনা আবার দুর্বল হয়ে পড়ে। মোনা কোনো উত্তর দেয় না। প্রিয়ম পথ ছেড়ে দেয়। মোনা হাঁটতে থাকে। উত্তাল ঝড় বৃষ্টিতে ভিজে গেছে পুরো। অকারণেই মাথার উপরে ছাতাটা। প্রিয়ম মোনার পিছু পিছু হাঁটছে। মোনা প্রিয়মের দিকে তাকাচ্ছে না। প্রিয়মের দিকে তাকালেই মোনা মোহগ্রস্ত হয়ে পড়ে যাবে, যেন নিজেকে নিয়ন্ত্রণ করতে পারবে না। মোনা, কিছু বলো প্লিজ। আমি তো বলেছি জ্যাককে আমি সরি বলবো, জ্যাকের বিষয়ে কিছু বলবো না। একবার সুযোগ চেয়েছি শুধু। প্রিয়মের কথাগুলো মোনার কানে বিদ্ধ হয়। এই স্বর, এই মুখ, এই চাহনি মোনার প্রথম প্রেম অনুভূতির কারণ, প্রথম ভালোবাসা। এই উপেক্ষা করে যে কঠিনতর কাজ, প্রথম স্পর্শ অনুভূতি, প্রথম চুমু মোনার চোখের সামনে পর্দার মতো ভাসছে। মোনা তাকাচ্ছে না প্রিয়মের দিকে, কোনো কথার উত্তর দিচ্ছে না। ভার্সিটি থেকে মোনার বাসা বেশ দূরে। এত দূরের পথ কিভাবে পেরিয়ে এসেছে, কত সময়ে পেরিয়ে এসেছে মোনার খেয়াল নেই। মোনা বাসার ভিতরে ঢুকে যায়। প্রিয়ম বৃষ্টির ভেতরে বাসার গেটের সামনেই দাঁড়িয়ে থাকে। মোনা নেশাগ্রস্ত মানুষের মতো রুমে ঢোকে।
জানালার ফাঁক দিয়ে অনেকক্ষণ তাকিয়ে থাকে প্রিয়মের দিকে। তারপরে মোনা ভেজা কাপড় বদলে নেয়। প্রিয়ম তখনও বাসার সামনে দাঁড়ানো। মোনা জানালা বন্ধ করে বসে থাকে। প্রিয়ম কতক্ষণ ওভাবেই দাঁড়িয়েছিল মোনা জানে না। বৃষ্টিতে ভিজে মোনার অবস্থা বেগতিক, গায়ে প্রচণ্ড জ্বর আর টনসিলের ব্যথা। বিছানায় কম্বল পেঁচিয়ে শুয়ে আছে মোনা। ফোন করে লিলি বেগমকে আসতে বলে। নিশান মোনার পাশে বসে আসে। মুখটা পাংশু বর্ণ হয়ে আছে নিশানের। একটু পর পর মোনার কপালে হাত দিয়ে দেখছে। কিছুক্ষণ বাদে লিলি বেগম আসে, মোনার শয্যার পাশে বসে। মোনার কপালে হাত দিয়ে চমকে গিয়ে বলে, তুই বৃষ্টিতে কেন ভিজছিস? শরীর জ্বরে পুড়ে যাচ্ছে। মোনা এসব কথার জবাব না দিয়ে দুর্বল গলায় বলে, খালা, এক কাপ কফি করে দাও না, গলায় প্রচণ্ড ব্যথা। লিলি বেগম কফি বানাতে কিচেনে যায়। মোনার কর্মকাণ্ডে নিদারুণ বিরক্ত হয়। রান্নাঘর থেকে উঁচু গলায় বলে, বৃষ্টিতে ভিজলে সমস্যা হয় তোর, তাও কেন ভিজছিস? মোনা চোখ বুজে জড়সড় হয়ে শুয়ে আছে। জ্বরে ঠোঁট দুটো ঈষৎ কাঁপছে। লিলি বেগম কফি নিয়ে এসে মোনার পাশে বসে। মোনার উঠে বসতে কষ্ট হচ্ছে। আধ শোয়া অবস্থায় কফির মগে একবার চুমুক দিয়ে রেখে দিল বেড সাইডে। ক্ষীণ গলায় বলল, খালা, শুয়ে শুয়ে কফি খাওয়া যায় না? লিলি বেগম ভ্রু কুঁচকে তাকায়। কি সব আজগুবি কথা বলছিস? বসে থাকতে পারছি না। কফি পরে খাস, গলায় মাফলার পেঁচিয়ে নে। ওষুধ খেয়েছিস তুই? মোনা মাথা ঝাঁকিয়ে না বলে। লিলি বেগম উঠে গিয়ে ঔষধ নিয়ে আসে। মোনা নিভু নিভু চোখে তাকায় লিলি বেগমের দিকে। আস্তে করে বলে, খালা, তোমার বড় ছেলে কোথায়? লিলি বেগম রেগে গিয়ে বলল, আমার বড় ছেলে এগুলো কোন ধরনের কথা মোনা? ভাইয়াকে ডাকা যায় না? মোনা ক্লান্ত মুখে হাসল। খানিকক্ষণ পর বলল, বড় ভাইয়া কোথায়? লিলি বেগম আক্ষেপ করে বলল, বাসায় ঘুমায়, 2 দিন ধরে অফিস যায় না। পরশুদিন ওর ল্যাপটপটা ভেঙে ফেলেছে। কত দাম দিয়ে কিনে দিয়েছি ল্যাপটপটা। মোনা কিছু জিজ্ঞেস করতে গিয়েও গিলে ফেলল। কথা বলার জোর পাচ্ছে না। মাথার রগ ব্যথায় দপদপ করছে। চোখ খুলে তাকাতে অসহ্য লাগছে। ওষুধ খেয়ে ঘুমিয়ে চোখ বুজে শুয়ে আছে। মোনার ডিস্টার্ব হবে ভেবে লিলি বেগম নিশানকে নিয়ে পাশের রুমে চলে যায়। মোনা অনেকক্ষণ ধরে ঘুমানোর চেষ্টা করলো। ঘুমে চোখ লেগে আসছে এমন সময় মোনার কানে বিদ্ধ হয়, মোনা, আমার একটু জরুরি কাজ পড়েছে, আমি ব্যাংক যাচ্ছি। নিশান যাচ্ছে আমার সাথে। লিলি বেগম বেশ তাড়াহুড়ো গলায় বলল। বোঝা গেল খুব জরুরি কাজ। দরজা খোলা। বিছানা থেকে উঠে দরজা আটকানো মোনার পক্ষে কিছুতেই সম্ভব না এখন। মোনা ঘুমিয়ে পড়ে। ঘুমের ভিতর মোনার মনে হলো কারো কারো উষ্ণ নিঃশ্বাস ওর মুখে বিঁধছে। ঘুমে জরাগ্রস্ত মস্তিষ্কে মোনা কিছু ভাবতে পারল না। চোখ জুড়ে রাজ্যের ঘুম। মোনা বিরক্তিতে অন্য পাশে ফেরে। আবার সেই নিঃশ্বাস মোনার মুখে বিঁধছে। মোনা পিটপিট করে তাকায়। মুহূর্তেই প্রচণ্ডভাবে চমকে ওঠে। প্রিয়ম একদম মোনার সম্মুখে অদ্ভুত এক মোহময় দৃষ্টিতে তাকিয়ে আছে। তীব্র নেশা সেই চাহনিতে। মোনার শরীরের প্রতি শিরায় শিরায় তীক্ষ্ণ এক অনুভূতি বিচরণ করছে। মোনা চোখ বুজে ফেলে। ধরা গলায় বলে, আপনি? প্রিয়মের মুখ মোনার কানের কাছে। প্রিয়মের উষ্ণ ঠোঁট মাঝে মাঝে কানে লাগছে। মোনা কেঁপে কেঁপে ওঠে। প্রিয়মের ওপর সকল রাগ, জেদ, ক্ষোভ অচিরেই ভুলে যায়। প্রিয়মের গরম নিঃশ্বাস মাখা কথা, ভালোবাসি। প্রিয়মের মোলায়েম গলায় বলা একটা শব্দে যেন জগতের সব মোহ নেশা এসে জড়ো হয়েছে। মোনার পুরো শরীর রোমাঞ্চিত হয়ে ওঠে। প্রিয়ম পুনরায় বলল, মোনা, ভালোবাসো? এইটুকু কথাই কি ছিল মোনা জানে না। কেন এমন ধারালো তীক্ষ্ণ অনুভূতির সৃষ্টি হচ্ছে মোনা বুঝতে পারছে না। সময়টা এখানেই থেমে থাক। পৃথিবীটা এই শব্দের মাঝেই হারিয়ে যাক।
পৃথিবীর সবথেকে ভয়ঙ্কর মাদকতা এই সুরে। মোনা যেন মাদকাসক্ত হয়ে যায়। প্রিয়মের চওড়া বুকে ঝাঁপিয়ে পড়ে। অসহ্য এক সুখে শিহরিত হচ্ছে প্রতিটি রোমকূপ। প্রিয়মের বুকের মাঝে মিশে থাকে মোনা। মোনার শ্বাস প্রশ্বাস প্রিয়মের বুকে আছড়ে আছড়ে পড়ছে। প্রিয়ম নিজের সদুষ্ণ ওষ্ঠ দিয়ে মোনার ঠোঁটের সব উষ্ণা শুষে নিল। প্রেমাবেগে প্রথম ওষ্ঠ চুম্বনে মোনার মাতাল হয়ে গেল। নিদারুণ স্বর্গ সুখে মোনা রোমাঞ্চিত হচ্ছে। প্রিয়মের দুই হাতের পেশির মধ্যে আবদ্ধ হয়ে মোনা মোমের ন্যায় প্রিয়মের অতৃষ্ণ ছোঁয়ায় গলে যাচ্ছে যেন। প্রিয়ম গভীর আবেগময় গলায় বলল, মোনা তুমি নেশারি, পৃথিবীর সবচেয়ে অগ্নিমূল্যের নেশারি। মোনার চোখ আবেশে বারবার বুজে যাচ্ছে। মোনা কোনো কথা বলতে পারছে না, গলা ধরে আসছে। এরপর কেউই কোনো কথা বলেনি। প্রিয়ম নিগুড়ভাবে আলিঙ্গনে আবদ্ধ করে রেখেছে মোনাকে। মোনা পিটপিট চোখে তাকায়। ঘনিষ্ঠ রূপে দুই জোড়া নেত্র অনিমেষ দৃষ্টিতে তাকিয়ে প্রেম বিনিময় করছে। মোনা সরি আমি। মোনা জড়ানো গলায় বলে, রাগ আছে আমার উপর? ছেড়ে চলে যাবে? মোনা কেবল মন্থর গলায় বলল। নিগুড় আবেগে প্রিয়ম আরো শক্ত করে জড়িয়ে রাখে মোনাকে। সময় জ্ঞান নেই কারো। ওভাবে কত সময় অতিক্রান্ত হয়েছে জানা নেই। নতুন এক অনাস্বাদিত অনুভূতিতে শরীর বেয়ে নামছে তপ্ত প্রস্রবণ। সিঁড়ি বেয়ে রুমের দিকে এগিয়ে আসছে পায়ের শব্দ। খুব দ্রুত রুমের দিকে আসছে। দুইজন আলিঙ্গন থেকে মুক্ত হয় অপ্রস্তুতভাবে। লিলি বেগম ক্লান্তভাবে এসে রুমে ঢোকে। নিশান লিলি বেগমের পিছু পিছু ঢোকে। লিলি বেগম হাতের ওয়ালেটটা ড্রেসিং টেবিলের উপর রেখে প্রিয়মের দিকে তাকিয়ে কিছুটা অবাক হয়ে বলে, কিরে তুই আসলি কখন? দুইজনের চোখে মুখে অপ্রস্তুত ভঙ্গি। মোনা অসুস্থতা ভুলে যায় যেন। খাটের এক কোণে জড়সড় হয়ে বসে রইল অন্য দিকে ফিরে। এখনো রেশ কাটিয়ে উঠতে পারেনি। হৃৎপিণ্ডে হাতুড়ে পেটা করছে যেন কেউ। প্রিয়ম নাস্তানুভূত মুখে বলল, এই তো 5 মিনিট আগে। লিলি বেগম মোনার পাশ ঘেঁষে বসে মোনার কপালে হাত দিয়ে বলল, জ্বর তো কমেছে একটু, তুই বসে আছিস কেন? চেহারা এমন দেখাচ্ছে কেন? মোনা প্রিয়মের দিকে ফেরে না, দৃষ্টি অন্যদিকে আবদ্ধ করে রেখেছে। অপ্রতিভভাবে বলে, বড় ভাইয়া আসছে তাই বসে আছি। মোনার কথা শুনে প্রিয়ম হেসে ওঠে। লিলি বেগম প্রিয়মের দিকে তাকিয়ে বলল, তুই হাসছিস কেন? প্রিয়ম উত্তর দিল না। কয়েক মুহূর্ত পর বলল, বাসায় কখন যাবে? লিলি বেগম বেড সাইড থেকে ঠান্ডা হওয়া কফি মগ হাতে নিয়ে কিচেনের দিকে যেতে যেতে বলল। মোনা সুস্থ হোক একটু। মোনা লিলি বেগমকে ডেকে বলল। খালা কফি খাবো না এখন আর। লিলি বেগম মোনার কথা অগ্রাহ্য করে নিজের কাজে ব্যস্ত হয়ে পড়ে। লিলি বেগম কিচেনে যাওয়ার পর প্রিয়ম দুষ্টুমি ভরা কণ্ঠে বলে, বড় ভাইয়া না, ওদিকে ফিরে আছো কেন? আমার দিকে ফেরো। মাঝে মাঝে এত লজ্জা আসে কোথায় তোমার? মোনার ঠোঁটে হাসি হাসি ভাব। প্রিয়মের দিকে তাকায়। প্রিয়মও হেসে ফেলে মোনার অভিব্যক্তি দেখে। মোনার একটা হাত নিজের হাতের মুঠোয় নিয়ে বলল, ওষুধ খেয়েছো? এতক্ষণে মনে পড়লো? এতক্ষণ তো অমৃত লোকে ছিলাম। মাথায় জলপট্টি দিয়ে দিব? মোনা গরম চোখে তাকিয়ে আহ্লাদপূর্ণ গলায় বলল, হাত ছাড়ুন, খালা বাসায় জলপট্টি দিতে আসছে। এভাবে আনন্দোচ্ছল থাকলে তোমায় কত উষসী লাগে তুমি জানো? সবসময় খিটখিটে মেজাজ নিয়ে থাকো। হাত না ছাড়লে আবার খিটখিটে মেজাজি হয়ে যাব? প্রিয়ম হেসে হাত ছেড়ে দেয়। মোনা প্রিয়মের দিকে আজ চোখে তাকায়। প্রিয়মের চোখাচোখি হলেই দৃষ্টিতে নামিয়ে নেয়। কিছু সুন্দর মুহূর্ত এভাবে কেটে যায়। লিলি বেগম কফি নিয়ে আসে। অনেকক্ষণ ধরে আড্ডা হয়। প্রিয়ম যাওয়ার আগে মোনার কানের কাছে মুখ এনে আস্তে করে বলল, হাসি নিশারি, ফোনটা কি অন করেছো? মোনা প্রিয়মকে মৃদু ধাক্কা দিয়ে সরিয়ে সতর্ক করে বলে, ফোন অন করেছি, খালা আসবে যান।
প্রিয়ম বেরিয়ে যায়। মোনা তাকিয়ে থাকে সেদিকে অনেকক্ষণ। সমুধুর এক অনুভূতিতে মোনা বারবার রোমাঞ্চিত হচ্ছে। কেউ নিজের ভুল সূত্রে একবার সুযোগের আবদার করলে অবশ্যই দিতে হয়। 2 দিন পর মোনা সম্পূর্ণ সুস্থ হয়ে যায়। সদ্য জ্বর থেকে সেরে ওঠার কারণে শরীর কিছুটা ক্লান্ত লাগছে। প্রিয়ম 2 দিনে অসংখ্যবার এসেছে। লিলি বেগম সকালেই চলে গেছে। মোনা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল শুকাচ্ছে আর গুনগুন করে গান গাইছে। খাটের উপর থাকা মোবাইলটা বেজে চলেছে অনেকক্ষণ ধরে। মোনা নিজের চুল শুকিয়ে তারপর ফোনের কাছে যায়। 8 বার ফোন দিয়েছে জ্যাক। জ্যাক কখনো 2 বারের বেশি ফোন দেয় না। মোনা কিছুটা অবাক হলো। কল ব্যাক করার সাথে সাথেই ওপাশ থেকে রিসিভ হলো, যেন এতক্ষণ কলের অপেক্ষায় ছিল। জ্যাক কেমন আছেন? প্রিন্সেস কেমন আছে? ওপাশ থেকে মৃদু গলায় বলল, হ্যাঁ আমি ভালো আছি, প্রিন্সেস ভালো আছে। এইটুকু বলে থামলো জ্যাক। খানিকক্ষণ চুপ করে থেকে বলল, মোনালিসা, আপনার সাথে একটু কথা ছিল, সময় হবে? জ্যাকের বলা কথাটা শোনার সাথে সাথেই মোনার মস্তিষ্ক জুড়ে চিন্তা চলে আসলো। কি কথা বলবে জ্যাক? মোনা কয়েক মুহূর্ত পর শঙ্কিত গলায় বলল, হ্যাঁ আছে। কি কথা বলেন তো জ্যাক, এত জরুরি তলব? বাসায় আসুন তারপর বলবো। ভার্সিটি শেষে অফিসে যাওয়ার দরকার নেই, 2 মাস অফিসে না গেলেও $1 কাটবে না। মোনা আচ্ছা বলে ফোন রাখলো। নিশানকে নিয়ে বাসা থেকে বের হলো। নিশানকে স্কুলে পৌঁছে দিয়ে ভার্সিটিতে যাবে। মোনা বাসা থেকে বের হয়ে দেখতো প্রিয়ম গাড়ি নিয়ে বাসার সামনে দাঁড়িয়ে। সেদিনের পর থেকে প্রিয়ম জ্যাকের বিষয় কিছু বলেনি আর। প্রিয়মকে কালো ছাড়া আর কোনো রঙের শার্ট কিংবা টি শার্ট পরতে দেখেনি মোনা। হাতের ঘড়ি, গাড়ি সব কালো রঙের। মোনা গাড়িতে উঠে প্রিয়মের দিকে তাকিয়ে বলল, কালো ছাড়া আর কোনো রঙের শার্ট পরা যায় না? তুমি বললে যায়, বলো কি রঙের শার্ট পরবো? মোনা একটু ভেবে বলল, হোয়াইট শার্ট, হোয়াইট প্যান্ট। এক্ষুনি পরবো? গাড়ি থামিয়ে শপিং মলে গিয়ে পরে আসি। মোনা তড়ি ঘড়ি করে বলল। এই না না, এখন লাগবে না। নিশানকে স্কুলের সামনে নামিয়ে দিল। গাড়ি আবার চলতে শুরু করলো। কিছুক্ষণ শব্দহীন কাটলো। নীরবতা ভেঙে প্রিয়ম বলল, মোনা, চুমু খেতে ইচ্ছে করছে। মোনা শিউরে ওঠে। লজ্জা মিশ্রিত এক অনুভূতি মোনার শিরায় শিরায় আন্দোলিত হচ্ছে। মুখের রক্তিম আভা। অন্যদিকে ফিরে বলে, খারাপ হচ্ছে কিন্তু। প্রিয়ম হেসে ফেলল। মুখে হাস্য উজ্জ্বল ভাব বজায় রেখেই বলল, আচ্ছা খাবো না চুমু, লজ্জা পেও না প্লিজ। তোমার এত লজ্জা পাওয়া দেখলে আমিও লজ্জা পাই। মোনা রাগী ভঙ্গিতে তাকালো প্রিয়মের দিকে। কিছুক্ষণ পর ভার্সিটির সামনে এসে গাড়ি থেমে যায়। মোনা চমকে গিয়ে বলল, এত তাড়াতাড়ি এসে গেছি? প্রেমময় পথ তাড়াতাড়ি শেষ হয় জানো না? প্রিয়ম মোনাকে নামিয়ে দিয়ে অফিসের উদ্দেশ্যে যেতে থাকে। জ্যাক কি বলবে? মোনার মাথা শুধু এই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। ভার্সিটির শেষে জ্যাকের কথা মতো অফিসে না গিয়ে সোজা জ্যাকের বাসায় যায় মোনা। প্রিন্সেস এখন হাঁটতে শিখেছে। ছোট ছোট পা দুটো দিয়ে হেঁটে মোনার কাছে আসে। মোনার ইষ্ট চিত্তে প্রিন্সেসকে জড়িয়ে ধরে চুমু খায়। প্রিন্সেসের জন্যে মোনার সবসময় আলাদা টান অনুভূত হয়। মোনার কোলে গিয়ে আধো আধো গলায় মাদার মাদার বলতে থাকে। প্রিন্সেসকে কেয়ারটেকারের কাছে দিয়ে জ্যাক মোনাকে নিয়ে বাসার ছাদে যায়। জ্যাকের আচরণ রহস্যজনক মনে হচ্ছে মোনার কাছে। 2 জন মুখোমুখি বসে। জ্যাক মোনার দিকে তাকিয়ে বলল, মোনালিসা, কিছু কথা বলবো আপনায়। মোনা কিছুটা আতঙ্কগ্রস্ত হয়ে যায়। জ্যাকের মনের ভিতরটা চলছে বোঝার চেষ্টা করে। ইতস্তত বোধ করে বলে, জ্যাক কি বলবেন? কোনো সমস্যা হয়েছে? জ্যাক মাথা ঝাঁকিয়ে না বলে। নড়ে চড়ে বসে কিছুটা উদাস গলায় বলতে শুরু করে, আমি তখন একটা হসপিটালের ডাক্তার। একদিন এক রোগী আসে, 60-এর ঊর্ধ্ব হবে বয়স। রোগীর সাথে তার মেয়ে ছিল। মেয়েটাকে দেখে আমার চোখ আটকে যায়। মায়াময় চেহারা। আমি আগ্রহী হয়ে ওঠি। জানতে পারি মেয়েটার নাম মোনালিসা। ব্যারিন্টনেই থাকে। মোনালিসার বাবা কয়েকদিন পর সেরে ওঠে।
এরপর আর মোনালিসার দেখা নাই। আমি পাগল হয়ে গেলাম মোনালিসাকে দেখার জন্য। পুরো ব্যারিংটন খোঁজে বের করলাম ওকে। অদ্ভুত লাজুক ছিল সে। এমন লাজুক মেয়ে আমি প্রথম দেখেছি। আলাদা বিশেষত্ব খুঁজে পাই। আমি প্রেমের প্রস্তাব দিই, মোনালিসা না করে দেয়। কারণ জিজ্ঞেস করলে বলে আমাদের ধর্ম এক না, আমাদের সংস্কৃতি এক না, আমাদের ভাষা এক না। আমেরিকায় তো অধিকাংশ মানুষ ধর্ম বিশ্বাসী না। আমিও ছিলাম সেরকম একজন। ধর্ম কোনো ফ্যাক্ট হতে পারে আমার জানা ছিল না। আরেকটা মেয়ে এতটা রক্ষণশীল হয়, মোনালিসাকে দেখে প্রথম ধারণা পেয়েছিলাম। আমি মোনালিসার মোহে অন্ধ হয়ে যাই। আমি জগৎ সংসার সব যেন ভুলে যাই। আমি মোনালিসা ছিল বাঙালি। আমি ধীরে ধীরে ওর সংস্কৃতি সম্পর্কে জানি, ওর ধর্ম সম্পর্কে জানি, ওর পছন্দ অপছন্দ সম্পর্কে সব জানি। আমি 2 বছর ওর পিছনে পড়েছিলাম। বিশাল এক পরিবর্তন আসে আমার মাঝে। আমি অবশেষে পেরেছিলাম ওর মন জয় করতে। সব বাধা বিপত্তি অতিক্রম করে শেষ পর্যন্ত ধর্ম বাধা হয়ে দাঁড়ায়। আমি ধর্মে বিশ্বাস না করলেও আমার বাবা মা খ্রিস্টান ধর্মের ছিল। তারা মানবে না কিছুতেই। মোনালিসার জন্য পরিবার ছেড়ে দেই অবশেষে। ইসলাম ধর্ম অনুসারে আমার বিয়ে হয়, ছোট সুখের সংসার হয়। বলতে পারেন আমিও তখন মোটামুটি বাঙালি কালচার শিখে যাই। মোনালিসা তখন প্রেগনেন্ট হয়। তখন সুখগুলো আরও প্রখর হয়, কিন্তু সে সুখ আর স্থায়ী হলো না বেশি দিন। নোদারের জন্মের সময় মারা যায় মোনালিসা। মোনালিসা ছিল আমার কুইন, তাই নোদারকে প্রিন্সেসি ডাকে। আর এভাবে সমাপ্তি হয় আমার গল্পের। জ্যাক কথা শেষে নিষ্প্রাভ দৃষ্টিতে তাকায়। মর্মঘাতী এক যন্ত্রণায় নেত্রকোণ সিক্ত হয়ে ওঠে। জ্যাক চোখের কোণে জমানো জলটুকু মুছে নির্মল দৃষ্টিতে তাকায় মোনার দিকে। মোনার মুখাবয়ব দেখে মনে হচ্ছে জ্যাকের কষ্টে মোনা ব্যথিত। হঠাৎ এসব বলার কারণও খুঁজে বেড়াচ্ছে মোনা। জ্যাকের এই বিয়োগান্তক আখ্যানের বিপরীতে কী বলে সহানুভূতি প্রকাশ করবে মোনা বুঝতে পারল না। মোনা অবাকও হলো। জ্যাকের বউ বাঙালি ছিল এটা আগে থেকেই জানতো, কিন্তু নাম মোনালিসা এটা জানতো না। মোনা আহত গলায় বলল, কি বলবো জ্যাক, বুঝতে পারছি না। পুরনো স্মৃতি জাগে অন্তর মতো অচলে। জ্যাক উদাস হয়ে পড়ে। কঠোরগত ক্ষুদ্র চোখ দুটো পানিতে ছাপিয়ে ওঠে। নিজেকে সংযত করে জ্যাক বলে, মোনালিসার মৃত্যুর পর আমি উন্মাদ হয়ে যাই। খুব দুর্বিষহ দিন কাটতে থাকে। ডাক্তারি ছেড়ে দেই। নোদারকে নিয়ে বাসায় বসে থাকতাম। কোথাও বের হতে ইচ্ছে হতো না। কোনো কিছুতে আগ্রহ খুঁজে পেতাম না। আস্তে আস্তে স্বাভাবিক হতে থাকে। প্রিন্সেসের জন্য কেয়ারটেকার রাখি, ব্যবসা শুরু করি। এভাবেই কাটছিল সময়। জ্যাক এইটুকু বলে থেমে মোনার দিকে তাকায়। মোনা অভিনিবেশ সহকারে জ্যাকের কথা শুনছে। মোনা প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায় জ্যাকের দিকে। আস্তে করে বলে, হঠাৎ এসব কথা কেন বলছেন জ্যাক? মোনার করা প্রশ্নে জ্যাকের মুখের ভাব বদলে যায়। মনে হচ্ছে কোনো কিছু নিয়ে তীব্র দ্বিধান্বিত। কিছু একটা বলতে গিয়েও ইতস্তত বোধ করছে। জ্যাক সমস্ত সংকোচ কাটিয়ে আবার বলতে শুরু করে, আপনার সাথে আমার দেখা হয়েছিল এক রাতে। আমি প্রিন্সেসকে নিয়ে হসপিটাল থেকে বাসায় ফিরছিলাম। ওই রাতে আপনি আমার বাসায় আশ্রয় নেন। জানতে পারি আপনি বাঙালি, আর আপনার নামটা ছিল আমার সবচেয়ে বেশি দুর্বলতা। আমি চমকেও গিয়েছিলাম। আপনি বাঙালি এবং আপনার নাম মোনালিসা, এসবের কারণেই আমি আপনার প্রতি কৌতূহলী হয়ে উঠি, আপনার সকল ধরনের সাহায্য করে। আর এসবে আমি প্রশান্তি খুঁজে পেতাম। বলতে পারেন নিজের প্রশান্তি কিংবা ভালো লাগা থেকে আমি আপনার পাশে দাঁড়িয়েছি। ধীরে ধীরে কোনো এক অজ্ঞাত কারণে আপনাকে ভালো লাগতে শুরু করে। আমি সেটা কোনোভাবেই কখনো প্রকাশ করিনি। আপনাকে সাহায্য করেছি, তার বিনিময়ে ভালো লাগার কথা প্রকাশ করব, বিষয়টা ব্যক্তিগতভাবে পছন্দ করতে পারিনি। একসময় ভাবলাম ভালোবাসার কথা প্রকাশ করা তো অন্যায় কিছু না। আমি আপনাকে সাহায্য করেছি, এই অধিকার থেকে নিজের ভালো লাগার কথা প্রকাশ করছি না, কিংবা আমি আপনায় বাধ্যও করছি না। মোনা, আমি আপনায় বিয়ে করতে চাই। এটা আমার একতরফা চাওয়া। আমি ব্যক্তিগত স্বাধীনতায় বিশ্বাসী। আপনি আমায় স্পষ্ট না বলে দিলেও আমি কোনো রকম জোর করব না, কিংবা দ্বিতীয়বার এই কথা বলবো না।
এই প্রসঙ্গের তাহলে এখানেই সমাপ্তি ঘটবে। আমি আগের ন্যায় আপনার শুভাকাঙ্ক্ষী হয়েই থাকব। প্লিজ মোনা, আমি আপনায় হেল্প করেছি এমন সব চিন্তা ভাবনা কিংবা দায়বদ্ধতা থেকে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি একজন মানুষ হিসেবে নিজের ভালোবাসা প্রকাশ করেছি। জ্যাক অন্যদিকে ফিরে বলেছে কথাগুলো। কথা শেষ করেও মোনার দিকে তাকানোর সাহস হচ্ছে না। মোনা কেমন প্রতিক্রিয়া করবে এই শঙ্কায় অচিরেই ভয়কাতর হয়ে পড়ে জ্যাক। মোনার উত্তরের অপেক্ষায় থাকা প্রতিটি মুহূর্ত যেন ঘণ্টা সম। মোনা বুদ্ধিভ্রষ্ট হয়ে তাকিয়ে থাকে, চোখে মুখে অবিশ্বাসের রশ্মি বিচ্যুত হচ্ছে। মোনা নির্বিকার হয়ে থাকে, এমন পরিস্থিতির জন্যে প্রস্তুত ছিল না। মোনার মনে হচ্ছে এগুলো সব অবাস্তব। হতভম্ব হয়ে মোনা মূর্তির ন্যায় ঠায় বসে থাকে। মোনালিসা, মনের বিরুদ্ধে কোনো সিদ্ধান্ত নেবেন না। আমি আপনায় ফোর্স করছি না। জ্যাকের কথায় মোনার ধ্যান ভাঙল। জ্যাকের দিকে তাকাতে অস্বস্তি লাগছে। মোনার কল্পনায় জ্যাক সবসময় বন্ধুই ছিল। মোনা চোখ তুলে জ্যাকের দিকে তাকায়। জ্যাকের কোটরগত ছোট চোখ দুটো অধীর আগ্রহে ব্যাকুল হয়ে আছে, প্রবল উমেদ নিয়ে নির্মল দৃষ্টিতে তাকিয়ে আছে। অস্বস্তি যেন মোনার গলায় আস্ত হাত ঢুকিয়ে দিয়েছে। মোনা কথা বলতে পারছে না। অনেকক্ষণ পর দ্বিধা দ্বন্দ্ব কাটিয়ে নিস্তেজ গলায় বলল, জ্যাক, আমি কি বলবো বুঝতে পারছি না। আমার ইমাজিনেশনে আপনি শুধুই একজন বন্ধু। কথাটা বলে মোনা আর জ্যাকের দিকে তাকালো না। জ্যাকের প্রতিক্রিয়া দেখার সাহস হচ্ছে না। মোনার উত্তরে জ্যাক আশাহত হয়েছে, শোকার্ত হয়ে মোনা জানে। শোকার্ত হয়েছে মোনা জানে, কিন্তু প্রেমিক হিসেবে মোনার সবটা জুড়ে প্রিয়মের বিস্তৃতি। মোনালিসা, দুঃখিত আমি আপনাকে অস্বস্তিতে ফেলার জন্য। আমি বুঝতে পেরেছি। আমরা এই সময়টুকু ভুলে যাই, এই কথাগুলো মুছে ফেলি মস্তিষ্ক থেকে। অচিরেই জ্যাকের গলার স্বর বদলে গেল। এতক্ষণ জ্যাকের চোখে যে উদ্বেগ, উৎকণ্ঠা, ব্যগ্রতা ছিল, সব যেন বিলীন হয়ে গেল। পলকেই জ্যাক নিজেকে পরিবর্তন করে নিল। একটু আগের বলা কথাগুলোর জন্যে যেন অনুতপ্ত। জ্যাক মোনাকে অস্বস্তি পরিস্থিতি থেকে রক্ষা করতে নৈপুণ্যের সাথে প্রসঙ্গ বদলে বলে, বাংলাদেশে যেতে ইচ্ছে হয় না? আচ্ছা, আপনার বাবা মা মারা গিয়েছে কিভাবে? জ্যাক সাবলীল স্বাচ্ছন্দ্যভাবে কথা বললেও মোনা সহজ হতে পারছে না। মোনা চোখ দুটো নিচু করে রেখেছে। কয়েক মুহূর্ত পর বিষণ্ণ গলায় বলল, সে আর একদিন বলবো। জ্যাক মণিবন্ধ সোনালি বেল্টের ঘড়িটার দিকে তাকালো, গলায় তড়িঘড়ি ভাব এনে বলল, মোনালিসা, আমার একটু জরুরি কাজ আছে, উঠতে হবে। হয়তো জ্যাক মিথ্যা বলেছে এই অস্বস্তিপূর্ণ সময়গুলো থেকে নিজেদের রক্ষা করতে। ভালোবাসা প্রস্তাব প্রত্যাখ্যানের স্বাভাবিক নিয়ম অনুসারে সবাই কষ্ট পায়, জ্যাকও তার ব্যতিক্রম না। মোনার মুখ থেকে না শুনে কষ্টটা হয়তো আরও প্রখর, কিন্তু সেটা কখনোই প্রকাশ করবে না জ্যাক। মোনা ভাববে উপকার করে অধিকার খাটাচ্ছে, এই বদনাম জ্যাক নিতে চায় না। জ্যাক ছাদ থেকে নেমে চলে যায়। মোনাও কয়েক মিনিট পর মন্থর গতিতে নামে। মোনার মাথা ঝিমঝিম করছে, অসহ্য লাগছে সব কিছু। মোনা সিঁড়ি বেয়ে নিচের তলায় নামার সময় প্রিন্সেস রুম থেকে স্পষ্ট স্বরে বলে, মোনা পিছনে ফিরে তাকায়, ম্লান হাসে। প্রিন্সেস এক পা দুপা করে মোনার কাছে আসে। মোনা প্রিন্সেসকে কোলে তুলে নেয়। এই মেয়েটাকে সকল কিছুর ঊর্ধ্বে গিয়ে মোনা ভালোবাসে। এ বাসায় থাকতে মোনার অস্থির লাগছে, এখান থেকে বেরোতে পারলেই স্বস্তি পাবে না। মোনা কিছুক্ষণ পর প্রিন্সেসকে কোল থেকে নামিয়ে বিমর্ষপূর্ণ গলায় বলে, আবার আসবো প্রিন্সেস। মোনা বাসা থেকে বের হয়ে গেল। জ্যাকের সাথে দেখা হয়নি। জ্যাক বাসায় নাকি কোথাও গেছে তাও জানে না মোনা। হয়তো মোনার সামনে আসতে কুণ্ঠিত হচ্ছে। মোনা ট্যাক্সি নিল বাসার উদ্দেশ্যে। জ্যাকের বলা কথাগুলো মর্মদেশে যন্ত্রণা দিচ্ছে, মস্তিষ্কে চাপ সৃষ্টি করেছে। জ্যাক মোনাকে কোনো রকম জোর করেনি, তবুও মোনা সহজ হতে পারছে না। ভালো লাগা কিংবা ভালোবাসার অনুভূতি প্রকাশ করা অন্যায় না। জ্যাক মোনাকে পছন্দ করে, মোনা ঘুণাক্ষরেও বুঝতে পারেনি কখনো। মোনার মাথা ব্যথা শুরু হয়ে যায়, কিছু ভাবতে পারছে না। ট্যাক্সি এসে বাসার সামনে থামে। মোনা উৎভ্রান্তের মতো বাসায় ঢোকে, উঁচু গলায় বলল,
এই নিশান, দরজা খুলে রেখেছিস কেন? মোনা কথাটা বলে তাকাতেই দেখে প্রিয়ম সোফায় বসে আছে। মোনা অবাক হয়। প্রিয়মের দিকে কয়েক পা এগিয়ে গিয়ে চমকালো গলায় বলল, আপনি অফিস রেখে আসলেন কেন? কখন এসেছেন? প্রিয়ম চোখে উগ্র রোষ, রাগের ফুলকি ছড়াচ্ছে চোখ থেকে। নোনা ভ্রু কুঁচকে তাকিয়ে প্রিয়মের রাগের কারণ বোঝার চেষ্টা করে। প্রিয়ম হ্যাঁচকা টান দিয়ে মোনাকে পাশে বসায়। আচমকা এমন আক্রমণে মোনা হতভম্ব হয়ে যায়। প্রিয়ম রাগ ক্ষোভ চাপিয়ে খুব শীতল গলায় বলল,